বিবর্তন হচ্ছে একই সম্পর্কিত বা নিকট সম্পর্কিত জেনেটিক সম্বন্ধযুক্ত এরকম কোন পূর্বপুরুষ থেকে যদি তাদের ভিতরে বসতির ডিফারেন্স হয়, নিশের ডিফারেন্স হয়, তখন তারা বিভিন্ন রকমের অভিযোজনিক বিচ্ছুরণের কারণে বিভিন্ন রকমের বিবর্তন প্রদর্শন করে। যেমন এখানে একটি প্রিমিটিভ ইনসেক্টিভোর অ্যানসেস্টর অফ তোমার হচ্ছে প্ল্যাসেন্টাল ম্যামালের সেখান থেকে বা ম্যামালের সেখান থেকে দেখা গেছে তাদের অভিযোজনিক বিচ্ছুরণের কারণে বিভিন্ন জন বিভিন্ন বসতিতে যাওয়ার প্রয়োজনে তাদের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন এসে গেছে। কেউ এটা ফ্লাইং ব্যাট অর্থাৎ খেচর স্বভাবের হয়েছে, কেউ আরবোরিয়াল অর্থাৎ গেছোবাসী হয়েছে, কেউ ওয়াকিং হাঁটার কাজে ব্যস্ত হয়েছে বা হাঁটার মতো অভিযোজিত হয়েছে, কেউ ফসরিয়াল অর বারোইং অর্থাৎ গর্তবাসী হয়েছে, কেউ রানিং কার্নিভোর অর্থাৎ দৌড়বাজ হয়েছে, কেউ রানিং হার্বিভোর অর্থাৎ দৌড়বাজ কিন্তু তোমার শাকাশি হয়েছে, কেউ সুইমিং অর্থাৎ পানিতে সাঁতার কাটার উপযুক্ত হয়েছে, কেউ লিপিং অর্থাৎ ঝাঁপার কাজে উপযুক্ত হয়েছে। তাহলে এই যে একটি প্রিমিটিভ অ্যানসেস্টর থেকে পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করার পরেও ভিন্ন ভিন্ন বসতি হওয়ার কারণে, ভিন্ন ভিন্ন ইকোলজিক্যাল নিশ হওয়ার কারণে তাদের ভিতরে যে অভিযোজনিক বিচ্ছুরণ এবং তাদের ভিতরে যে পরিবর্তন এসেছে সেটাকে আমরা বলছি অপসারী বিবর্তন বা ডাইভার্জেন্ট এভলিউশন। অন্যদিকে অভিসারী বিবর্তন হচ্ছে ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করা বা জেনেটিক সম্বন্ধবিহীন পরিবেশ থেকে বা জেনেটিক সম্বন্ধবিহীন অবস্থা থেকে আসা বিভিন্ন গ্রুপ যদি একই পরিবেশে বসবাস করে, যেমন পানিতে বসবাসকারী শার্ক এটা হচ্ছে কন্ড্রিকথিস, এটি হচ্ছে ডলফিন যেটি ম্যামাল, পেঙ্গুইন যেটি বার্ড, এবং এটি হচ্ছে স্যামন যেটি অস্ট্রিকথিস। কিন্তু পানিতে বসবাস করার কারণে, একই পরিবেশে বসবাস করার কারণে তাদের বডি বা শরীর অনেক বেশি স্ট্রিম লাইন্ড হয়ে গেছে, একই রকমের গঠনের হয়ে গেছে, তাদের শরীরে পাখনার মতো গঠনের উপস্থিতি এসেছে, যা পানিতে সাঁতার কাটার জন্য, পানিতে বসবাসের জন্য উপযুক্ত গঠন তৈরি করেছে। ফলে ভিন্ন জেনেটিক সম্বন্ধবিহীন বা ভিন্ন তোমার অ্যানসেস্টর থেকে আসার পরেও তারা একই পরিবেশে আসার কারণে, একই বসতিতে বসবাস করার কারণে একই রকমের গঠন প্রাপ্ত হয়েছে। অন্যদিকে আমরা নিচের স্লাইডটিতে দেখতে পাচ্ছি এটি বার্ড বা পাখির পাখা, এটি বাদুড়ের পাখা, এটি পতঙ্গের পাখা, যারা সবাই খেচর স্বভাবের হওয়ার কারণে তারা একই ধরনের বা একই রকমের এই ডানার উপস্থিতি এসেছে। অর্থাৎ ডানা যে কাজটি করছে সেটা হচ্ছে উড়তে সাহায্য করছে, কিন্তু তাদের ভিতরে জেনেটিক সম্বন্ধ নেই। তো এই ধরনের বিবর্তনকে বলা হচ্ছে অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট এভলিউশন। তো অপসারী বিবর্তনের সংজ্ঞা এরকম: একই পূর্বপুরুষ হতে উদ্ভূত বা নিকট সম্পর্কিত জীব সদস্য বিভিন্ন বসতিতে ভিন্ন ভিন্ন বাস্তুগত নিশে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে অভিযোজনিক বিচ্ছুরণের কারণে সৃষ্ট বিবর্তনকে অপসারী বা কেন্দ্রাপসারী বিবর্তন বলে। অন্যদিকে অভিসারী বিবর্তন অভিন্ন বসতিতে একই পরিবেশে বসবাসের জন্য বিভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্ভূত জেনেটিক সম্বন্ধবিহীন জীবগোষ্ঠীর মধ্যে কেবল অভিযোজিত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে যে মিল বা সাদৃশ্য তা অভিসারী অভিযোজনের ফল। এর ফলে যে বৈচিত্র্য বা পরিবর্তন ঘটে তাকে অভিসারী বা কেন্দ্রাভিমুখী বিবর্তন বা কনভার্জেন্ট এভলিউশন বলা হয়। আমরা আরো কিছু পার্থক্য দেখব। অপসারী বিবর্তনের ক্ষেত্রে একই বা নিকট সম্পর্কিত পূর্বপুরুষ হতে উদ্ভূত হওয়ায় বিভিন্ন অঙ্গের অভ্যন্তরীণ গঠন কাঠামোতে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এ সমস্ত অঙ্গকে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান বলা হয়। অন্যদিকে অভিসারী বিবর্তনের ক্ষেত্রে জেনেটিক সম্বন্ধবিহীন জীবগোষ্ঠী একই ধরনের পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এ সমস্ত অঙ্গকে সমবৃত্তি অঙ্গ বা অ্যানালোগাস অর্গান বলা হয়। অপসারী বিবর্তনের ক্ষেত্রে জীবদেহের অভ্যন্তরীণ গঠনে সাদৃশ্য থাকলেও বাহ্যিক গঠনে ভিন্নতা দেখা যায়। অভিসারী বিবর্তনের ক্ষেত্রে জীবদেহের বাহ্যিক গঠনে সাদৃশ্য থাকলেও অভ্যন্তরীণ গঠনে ভিন্নতা দেখা যায়। 4 নম্বর, অপসারী বিবর্তনের ক্ষেত্রে এরা নিকট সম্পর্কযুক্ত তবে বিভিন্ন পরিবেশে বাস করে। আর অভিসারী বিবর্তন এরা দূর সম্পর্কীয় জীব কিন্তু একই পরিবেশে বাস করে। এই 4টি হচ্ছে মোটামুটি ভাবে আমরা
অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তনের পার্থক্য দেখছি। এটি আমি যে উদাহরণ দিয়েছি সেই উদাহরণ। অপসারী বিবর্তনের ক্ষেত্রে আদিম পতঙ্গভুক স্থলজ স্তন্যপায়ী থেকে উদ্ভূত হয়ে স্তন্যপায়ী প্রাণীসমূহ বিভিন্নভাবে অভিযোজিত হয়ে অপসারী বিবর্তন প্রদর্শন করছে। অন্যদিকে অভিসারীর ক্ষেত্রে হাঙ্গর, ডলফিন, পেঙ্গুইন ও স্যামন কিংবা পাখি, বাদুড় ও পতঙ্গ একই পরিবেশে বসবাসের কারণে অভিসারী বিবর্তন প্রদর্শন করছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে অপসারী বিবর্তন ও অভিসারী বিবর্তনের ভিতরে পার্থক্য। আমরা দ্বিতীয় একটি ছোট প্রশ্নে যাব। বিবর্তনে বিরতিযুক্ত সমতা প্রত্যয় বা পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম কনসেপ্ট অফ ইভলিউশন। বিরতিযুক্ত সমতা বিষয়টি হচ্ছে এরকম যে ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয় না, বরং অকস্মাৎ ব্যাপক পরিবর্তনের মাধ্যমে প্রজাতির উৎপত্তি হয়। অর্থাৎ যেন লাফিয়ে বিবর্তন ঘটে, তারপর দীর্ঘকাল বিরতি দিয়ে সমতা বজায় রাখা হয়। অর্থাৎ এরকম একটি প্যারেন্ট স্পেসিস, এখান থেকে তার নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে একটি দীর্ঘ সময়ের মাধ্যমে, এবং এই যে দীর্ঘ সময় এই স্টে মাচ দ্য সেম ফর লং পিরিয়ডস, অর্থাৎ বেশ দীর্ঘ একটি সময় সে বিরতি দিচ্ছে। এই বিরতিটাকে বলা হচ্ছে স্ট্যাসিস। বিরতির এই সময়টাকে বলা হচ্ছে বা এই টার্মটাকে বলা হচ্ছে স্ট্যাসিস। এই স্ট্যাসিস হওয়ার পরে অনেক দীর্ঘ একটি সময় দেওয়ার পরে এই প্রজাতিটি হঠাৎ করে র্যাপিডলি, যেমন এই যে লিটল টাইম ইজ স্পেন্ট ইন অ্যাক্টিভ ইভলিউশনারি চেঞ্জ, হঠাৎ করে সে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তার একটি জীব যতখানি তার লাইফ স্প্যান, এই লাইফ স্প্যানের খুব অল্প সময়ের মধ্যে সে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, নতুন প্রজাতি সৃষ্টি করছে, এবং তারপর একটা দীর্ঘ সময় সে সমতা বা বিরতিতে যাচ্ছে, দ্যাট মিনস স্ট্যাসিসে যাচ্ছে। এই সমতা, এর ফলে তার এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন সমতা বজায় হচ্ছে। এইটি মার্কিন প্রত্নজীব তত্ত্ববিদ স্টিফেন জে গোল্ড ও নাইলস এলড্রিজ 1972 সালে এই প্রত্যয়টি বা কনসেপ্টটি প্রবর্তন করেন, যেটি পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম কনসেপ্ট বা বিবর্তনে বিরতিযুক্ত সমতা প্রত্যয় হিসেবে পরিগণিত। যেমন প্রতিটি প্রজাতি সাধারণত 5 মিলিয়ন থেকে 10 মিলিয়ন বা 50 লক্ষ থেকে 100 লক্ষ বা 1 কোটি বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এই দীর্ঘ মেয়াদকালে যখন নতুন প্রজাতির সৃষ্টির বা স্পেসিয়েশনের ঘটনা ঘটে, তখন তা ক্ষুদ্র পরিসরে মাত্র 10,000 থেকে 1 লক্ষ বছর সময়কালের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা প্রজাতি আয়ুষ্কালের দীর্ঘ মেয়াদের মাত্র 1% বা তারও কম। প্রজাতি সৃষ্টির ঘটনা ভূতাত্ত্বিক সন্ধিক্ষণ বা জিওলজিক্যাল ইনস্ট্যান্ট হিসেবে পরিগণিত বা গণ্য। প্রজাতি সৃষ্টির মাধ্যমে ফেনোটাইপিক যে পরিবর্তন বা বিবর্তন ঘটে, অর্থাৎ তার বাহ্যিক গঠনের যে পরিবর্তন ঘটে, আর এর পরপরই বিবর্তনিক অবরুদ্ধতার বা ইভলিউশনারি স্ট্যাসিস এর ভেতর দিয়ে আসে দীর্ঘ বিরতি। অর্থাৎ একটি প্রজাতি তার লাইফ স্প্যানের মাত্র 1% বা তারও কম সময়ের মধ্যে তার ইভলিউশনারি চেঞ্জ হয়, এবং একটি দীর্ঘ সময় সে বিরতিতে যায়। এই বিরতিতে যাওয়ার ফলে সে একটি সমতা বজায় রাখে। এই সমতাটি হচ্ছে বা এই প্রত্যয়টি হচ্ছে বিবর্তনে বিরতিযুক্ত সমতা প্রত্যয়। এটি প্রবর্তন করেন মার্কিন প্রত্নজীব তত্ত্ববিদ স্টিফেন জে গোল্ড ও নাইলস এলড্রিজ 1972 সালে। আমরা একটি এরার দেখতে পাচ্ছি, এটা মেসোজোইক এরা, অর্থাৎ জিওলজিক্যাল টাইম টেবলের ভিতরে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে পরবর্তীতে বর্তমান যুগ পর্যন্ত অনেকগুলো মহাযুগ বা এরাই বিভক্ত করা হয়েছে। এরকম একটি এরা হচ্ছে মেসোজোইক এরা। মেজো শব্দের অর্থ হচ্ছে মিডল, অর্থাৎ এখন থেকে প্রায় 250 মিলিয়ন বছর আগে এই এরাটি সৃষ্টি হয়, এবং এখন থেকে 65 মিলিয়ন বছর পর্যন্ত আগ পর্যন্ত সেটি থাকে, অর্থাৎ প্রায় 184 মিলিয়ন বছর তার স্থায়িত্বকাল। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মেসোজোইক এরায় অনেক বড় বড় স্থলজ এক ধরনের সরীসৃপ ডাইনোসর, যারা সেই সময় পৃথিবীকে ডমিনেন্ট করত, পৃথিবীর উপরে আধিপত্য বিস্তার করত, এবং অন্যান্য সকল এনিমেলের উপরে সে প্রভাব বিস্তার করেছে।
করেছিল। তো এই যুগটি বা এই মহাযুগটি হচ্ছে মেসোজোইক এরা, যে যুগটিতে আমরা দেখতে পাচ্ছি এজ অফ রেপটাইলস, এরা হচ্ছে সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। এই জন্য এই মেসোজোইক এরাটিকে বলা হচ্ছে এজ অফ রেপটাইলস বা সরীসৃপের যুগ। এই সময় সরীসৃপরা উৎপত্তি লাভ করেছিল এবং পৃথিবীকে শাসন করত, ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। তো মেসোজোইক, মেজো, গ্রিক মেজো থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মিডল, এবং জুন শব্দের অর্থ হচ্ছে এনিমেল, একটি অন্যতম মহাযুগ। আমরা মেসোজোইক এরার তিনটি পিরিয়ড এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ট্রায়াজিক পিরিয়ড, একটি জুরাসিক পিরিয়ড, আর একটি হচ্ছে ক্রিটেসিয়াস পিরিয়ড। এখন থেকে 248 মিলিয়ন, বা আমি তোমাদেরকে বলেছিলাম প্রায় 250 মিলিয়ন তো বছর আগে এটা সৃষ্টি হয়, মানে শুরু হয়, এবং 65 মিলিয়ন বছর পূর্বে এর সমাপ্তি ঘটে। তো তিনটি পিরিয়ড, ট্রায়াজিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াস। তো আমরা দেখতে পাচ্ছি ট্রায়াসিক যুগে আর্লিয়েস্ট রেপটাইলস থেকে এই রেপটাইলস এর উৎপত্তি, এবং জুরাসিক পিরিয়ডটাতে তোমরা নিশ্চয়ই স্টিফেন স্পিলবার্গের সেই ছবিটির নাম জানো, ডাইনোসরকে নিয়ে ছবি, যেটির নাম ছিল জুরাসিক পার্ক। তো এই জুরাসিক পার্ক নামটা এই কারণে এসেছে যে এই সময়, এই জুরাসিক পিরিয়ডে ব্যাপকভাবে ডাইনোসর বিস্তার লাভ করেছিল এবং পৃথিবীকে ডমিনেট করত। কিন্তু পরবর্তীতে ক্রিটিসিয়াস পিরিয়ডের শেষের দিকে এসে তারা পৃথিবী থেকে, অর্থাৎ এখন থেকে 65 মিলিয়ন বছর আগে, তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, এক্সটিংক্ট হয়ে যায়। তো এই কারণে মেসোজোইক এরাকে বলা হয়, যেহেতু এরা রেপটাইল শ্রেণীর, এই কারণে এই যুগটাকে বলা হয় এজ অফ রেপটাইলস, এবং জুরাসিক পিরিয়ডটাকে ডাইনোসরের পিরিয়ডও বলা হয়ে থাকে। প্রধানত স্থলচর প্রাণীদের প্রাধান্য লক্ষণীয়, যাদের মধ্যে সরীসৃপের সংখ্যা ছিল সর্বাধিক। সরীসৃপদের মধ্যে ডাইনোসর হাজার হাজার বছর ধরে সমগ্র মেসোজোইক মহাযুগে সাফল্যের সাথে দৌরাত্ম্য করেছিল। এদের মধ্যে কেউ কেউ পানিতে বা অন্তরিক্ষে বসবাস করত, অর্থাৎ জল, স্থল, অন্তরিক্ষে তারা বিস্তার লাভ করেছিল। এজন্য সরীসৃপ ধন্য এই মহাযুগকে এজ অফ রেপটাইলস বলা হয়। তিনটি পিরিয়ড, ট্রায়াজিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড এবং ক্রিটেসিয়াস পিরিয়ড, যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রায়াজিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড এবং ক্রিটেসিয়াস পিরিয়ড। ট্রায়াজিক পিরিয়ড যখন প্যাঙ্গিয়া, তোমরা নিশ্চয়ই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সময় মনে আছে যে পৃথিবী একসময় একটা একক ভূখণ্ড ছিল, একটা সুপার কন্টিনেন্ট ছিল। সেই সুপার কন্টিনেন্টের নাম ছিল প্যাঙ্গিয়া। প্যান শব্দের অর্থ হচ্ছে অল, গিয়া শব্দটা গায়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ল্যান্ড। অর্থাৎ এই প্যাঙ্গিয়া তখন সুপার কন্টিনেন্ট হিসেবে ছিল। বৃহদাকার সরীসৃপ যেমন ডাইনোসরের আবির্ভাব হয়েছিল, ট্রায়াজিক পিরিয়ডে প্রথমবারের মতো স্তন্যপায়ী প্রাণীর উৎপত্তি ঘটে। জুরাসিক পিরিয়ডে প্যাঙ্গিয়া ভেঙে লরেসিয়া, উত্তরাংশের অংশটিকে বলা হয় লরেসিয়া এবং দক্ষিণাংশের অংশটিকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড সৃষ্টি হয়, এবং এগুলো ভেঙে যেতে থাকে। অনেক পাহাড় পর্বতের সৃষ্টি হয়। বৈচিত্র্যপূর্ণ আরো ডাইনোসরের উদ্ভব ঘটতে থাকে। প্রথমবারের মতো পাখির, আমরা এখানে দেখতে পাচ্ছি পাখিরও উদ্ভব ঘটে জুরাসিক পিরিয়ডে। ক্রিটিসিয়াস পিরিয়ড পৃথিবী পৃষ্ঠ জীববৈচিত্র্যে সমৃদ্ধ ছিল, কিন্তু শেষের দিকে সৃষ্ট জীববৈচিত্র্যের 80% ধ্বংস হয়ে যায়, এবং এই সময় ডাইনোসররাও ধ্বংস হয়ে যায়। ধারণা করা হয় বৃহৎ আকারের কয়েকটি উল্কাপিণ্ড মেক্সিকো উপসাগরে পতিত হয় ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং বিষাক্ত গ্যাসের কারণে এই বিপর্যয় ঘটে। তো এই কারণে ডাইনোসররাও বিলুপ্ত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি কিছু উল্কাপিণ্ড, কয়েকটি উল্কাপিণ্ড এই সময় পৃথিবী পৃষ্ঠে পতিত হয়, এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই ডাইনোসররা এক্সটিংক্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে মেসোজোইক এরার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এবং মেসোজোইক এরাকে একটা বিশেষ টার্ম দেওয়া হচ্ছে বা নাম দেওয়া হচ্ছে, বিশেষণ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এজ অফ রেপটাইলস, অর্থাৎ সরীসৃপের যুগ। যেহেতু এটা সরীসৃপ ধন্য, এজন্য এই যুগটাকে বলা হচ্ছে সরীসৃপের যুগ বা এজ অফ রেপটাইলস। সরীসৃপ বলতে মূলত এই ডাইনোসরকে বুঝাচ্ছে, এবং ডাইনোসর ব্যাপকভাবে বিস্তার লাভ করার কারণে এই যুগটি আমরা দেখতে পাচ্ছি যে তারাই ডমিনেন্ট করতো, রেপটাইলস ডমিনেন্ট করতো, এই কারণে এজ অফ রেপটাইলস বলা হচ্ছে। তিনটি পিরিয়ড, ট্রায়াজিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াস, যেটা এখন থেকে 248 মিলিয়ন বছর আগে শুরু হয় এবং এখন থেকে 65 মিলিয়ন বছর পূর্বে শেষ হয়। মাঝখানে প্রায় 184 মিলিয়ন বছর এই যুগ, এই এরাটির, এই মহাযুগটির স্থায়িত্ব ছিল।
আমরা এরপরে আসবো মানুষের অনন্য বৈশিষ্ট্য বা ইউনিক ক্যারেক্টারস অফ ম্যান। মানুষ বৈজ্ঞানিক নাম নিশ্চয়ই তোমরা জানো, হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স মিন্স হচ্ছে আমরা বুদ্ধিমান। হোমিনিডি গোত্রের প্রাইমেটস বর্গের এবং ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত অনন্য বৈশিষ্ট্যের অধিকারী প্রাণী। বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। আমরা এখানে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি, মানুষ বাইপেডাল বা দ্বিপদী অ্যানিমেল, মেরুদণ্ড খাড়া এবং ফেসটিকে সবসময় সূর্যের দিকে রেখে চলে। তার আই ব্রো বা তোমার হচ্ছে এই ভ্রুর এই যে অস্থি, এই অস্থিটির সমতল এবং তার উপরের ঠোঁটে আমরা একটি ভাঁজের উপস্থিতি দেখতে পাই, যেগুলো তার ইউনিক ক্যারেক্টার। দ্বিপদী চলন, আমরা জানি মানুষ দুই পায়ে ভর দিয়ে চলে। মস্তিষ্কের বিকাশ, যেহেতু আমরা জানি যে হোমো সেপিয়েন্স মানেই হচ্ছে আমরা বুদ্ধিমান। এই বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা এসেছে মূলত যে জায়গাটি থেকে, সেটি হচ্ছে মাথার খুলির ভিতরের আয়তন হচ্ছে 1300 থেকে 1600 সিসি এবং মস্তিষ্কের গড় আয়তন 1350 সিসি। ফলে এই মস্তিষ্ক প্রখর বুদ্ধির ধারক, যার কারণেই মানুষ অন্যান্য সমস্ত প্রাণীর উপরে প্রভাব বিস্তার করছে, ডমিনেন্ট হয়ে আছে আজকে। খাড়া মেরুদণ্ড, আমরা জানি এই হচ্ছে মাথার স্কাল বা স্কালের ঠিক নিচের দিকেই একটি ফোরামেন বা মহাবিবর থাকে, যেটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম, যেটি একেবারে সরাসরি নিচে, করটির নিচে থাকে। ফলে মেরুদণ্ড খাড়া, এই মেরুদণ্ডটি খাড়া অবস্থায় থাকে। অন্যান্য চতুষ্পদী প্রাণীদের ক্ষেত্রে বা আমরা যদি এই তোমার এপস দের দিকে তাকাই, তাহলে দেখবো যে তারা চার পায়ে বা কেউ কেউ দু পায়ে হাঁটলেও তারা মানুষের মতো এভাবে খাড়া ভাবে তাদের মেরুদণ্ডটাকে রাখতে পারে না। এর কারণটি হচ্ছে ফোরামেন ম্যাগনাম মানুষের ক্ষেত্রে করটির সরাসরি নিচে থাকে এবং সেখান থেকে মেরুদণ্ডের একটা কানেকশন থাকে, মেরুদণ্ড সেখানে যুক্ত থাকে। এই কারণে খাড়া মেরুদণ্ড হওয়ার কারণে মানুষের দ্বিপদী চলনের ক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। মুষ্টিবদ্ধতা, আমরা জানি মানুষের চারটি আঙ্গুল একদিকে আসে আর বৃদ্ধাঙ্গুলটি অপোজিট দিকে যায়, ফলে তার অপোজিবল গ্রিপের সৃষ্টি হয়, যার ফলে মানুষ হাতিয়ার বানাতে সক্ষম হয়েছে এবং তার দ্রুত বিকাশ ঘটেছে। মুখমণ্ডল লম্বাটে ও তুলনামূলক খাড়া গঠন। ব্রোরিজ, অর্থাৎ আমরা যেটা আইব্রো বলছি, আইব্রোর নিচে যে অস্থি, এটা অবনমিত এবং সমতল, প্রায় সমতল, ফলে মানুষের ফেস এটি সমতল আর কি। ফিল্ট্রাম, ফিল্ট্রাম হচ্ছে উপরের ঠোঁটের মাঝখানে যে ভাঁজ, সেটি হচ্ছে ফিল্ট্রাম। সুস্পষ্ট নাক ও থুতনি উপস্থিতি মানুষের মুখমণ্ডলকে অনেক বেশি আকর্ষণীয় করেছে। দাঁত এবং চোয়াল, ইউ আকৃতির চোয়াল এবং প্রায় সমান ও ছোট আকৃতির দাঁত, সবগুলো প্রায় একই রকম, মানে একই আকৃতির দাঁত। ছেদন বা ক্যানাইন টিথ দীর্ঘ নয়। দেহের লোম, গায়ে লোম অপেক্ষাকৃত কম। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আমরা দেখব যে মানুষের গায়ে, দেহের শরীরে লোমের উপস্থিতি কম। মানুষের বাইনোকুলার ভিশন বা দ্বিনেত্র দৃষ্টি, অর্থাৎ কোন দৃশ্য বস্তুকে দুটি চোখের সাহায্যে এককভাবে দেখে। বাকশক্তি ক্ষমতা, মনের ভাব প্রকাশের জন্য শব্দকে কথায় বা ভাষায় রূপান্তর করেছে মানুষ। গর্ভকাল বৃদ্ধি হওয়ার কারণে অপেক্ষাকৃত পরিণত সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। সামাজিকতা, মানুষের সাফল্যের অন্যতম নিয়ামক হচ্ছে সামাজিক। মানুষ মারাত্মকভাবে সামাজিক জীব, যার ফলে মানুষ একজনের বিপদে, একজনের সাহায্যে আরেকজন এগিয়ে আসছে, ফলে মানুষ উন্নত থেকে উন্নততর অবস্থায় পৌঁছে যাচ্ছে। তো যাই হোক, এ সমস্ত জিনিস হচ্ছে মানুষের অনন্য বৈশিষ্ট্য বা ইউনিক ক্যারেক্টার। দ্বিপদী চলন, মস্তিষ্কের বিকাশ, খাড়া মেরুদণ্ড, মুষ্টিবদ্ধতা, মুখমণ্ডল, দাঁত ও চোয়াল, দেহের লোম, দ্বিনেত্র দৃষ্টি, বাকশক্তি ক্ষমতা, গর্ভকাল বৃদ্ধি, সামাজিকতা। এরপরে আমরা আসবো জীবাশ্মের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ ফসিল। প্রথমে আমরা একটি শিলা দেখবো যে এখানে ওল্ডার পিরিয়ডে, অর্থাৎ এখানেও জীবাশ্ম পাওয়া গেছে, উপরের স্তরে জীবাশ্ম পাওয়া গেছে। তো এই মধ্যে যেটি অপেক্ষাকৃত নিচের স্তরে আছে, সেটি পুরাতন জীবাশ্ম, অর্থাৎ তার
সৃষ্টি এবং তার মৃত্যু আগে হয়েছে। অন্যদিকে এটি হচ্ছে উপরের স্তরে যেটি আছে সেটি হচ্ছে তার পরবর্তী জীবাশ্ম, বা এটি বর্তমান কাল থেকে নিকটের জীব, অর্থাৎ তার ওই ওল্ডারের থেকে পরবর্তীতে এই জীবটির সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই জীবাশ্মের মাধ্যমে সেই সময়কার পূর্বের জীবের গঠন, তাদের বিবর্তন, সেই সময়ের আবহাওয়া, সেই সময়ের প্রকৃতি, সেই সময় ভৌগোলিক অবস্থা ইত্যাদি জীবাশ্ম আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি। ফলে এগুলি হচ্ছে জীবাশ্মের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ ফসিল। আমরা এটিগুলো হেডলাইনের মাধ্যমে রেখেছি। জীবাশ্ম ও ভূতাত্ত্বিক ইতিহাস, সেই সময় জিওলজিক্যাল হিস্টরি জানা যায়। জীবাশ্ম বিবর্তনিক ইতিহাস, বিভিন্ন যে পরিবর্তন, এই পরিবর্তনের ইতিহাস জানা যায়। জীবাশ্ম ও ভৌগোলিক ইতিহাস, সেই সময় আমরা পৃথিবীর অবস্থান, আজকের অবস্থান থেকে সেই সময়ের অবস্থান কিরকম ছিল, ভৌগোলিক দিক থেকে পৃথিবী কেমন ছিল, এগুলো আমরা জীবাশ্ম আলোচনার মাধ্যমে, জীবাশ্ম মাধ্যমে জানতে পারি। জীবাশ্ম প্রাচীনকালের আবহাওয়া, জলবায়ু, সেই সময়ের আবহাওয়া কেমন ছিল, জলবায়ু কেমন ছিল, এই জীবাশ্মের মাধ্যমে তা জানা যায়। জীবাশ্ম শিলাস্তরের বয়স জানা যায়। জীবাশ্ম ও জৈব বিবর্তন, অর্থাৎ জীবের যে আজকে পরিবর্তন আমরা বুঝতে পারছি, সেগুলো হচ্ছে জীবাশ্মের মাধ্যমেই। তার যেমন আমরা ঘোড়ার বিবর্তন পেয়েছি বা পড়েছি, ঘোড়ার বিবর্তনে দেখেছি ঘোড়া এখন যে 6 ফুটের উপরে বেশি উচ্চতার ইকিউস, সেটা এক সময় মাত্র 12 ইঞ্চি উচ্চতার একটি বিড়ালাকৃতির ইওহিপ্পাস থেকে সৃষ্টি। সবগুলি কিন্তু জীবাশ্ম বা ফসিল আবিষ্কারের মাধ্যমেই আমরা একটা লিঙ্ক বা কানেকশন পেয়েছি। তো এই জীবাশ্মের মাধ্যমে জৈব বিবর্তন বা জীবের যে পরিবর্তন হচ্ছে সেই বিষয়টি জানা যায়। তো সবগুলোই হচ্ছে জীবাশ্মের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ ফসিল। জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল একটি টার্ম আমরা প্রায় শুনে থাকি। লিভিং ফসিল বা জীবিত জীবাশ্ম, এরকম একটি আমরা মাছের স্লাইড দেখিয়েছি, এটির নাম ল্যাটিমারিয়া চালুমনি। তোমরা শুনলে অবাক হবা যে এখন থেকে 400 মিলিয়ন বছর আগে এই জীবটি সৃষ্টি হয় এবং সে তার সেই সময়ের প্রায় সকল বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে বর্তমানে পর্যন্ত টিকে আছে, বর্তমান পর্যন্ত বেঁচে আছে। এই যে প্রাগৈতিহাসিক একটি জীব বর্তমান কালেও তার টিকে আছে, কিন্তু তার আশেপাশের অন্যান্য যে জীবগুলো সেগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই জীবিত জীবটিকে, যেহেতু তার অনেক আগে সৃষ্টি, এই প্রাগৈতিহাসিক যুগের সৃষ্টি, ল্যাটিমারিয়া প্রায় 400 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছে, এই জন্য এই ধরনের জীবকে বলা হচ্ছে জীবিত জীবাশ্ম। আমরা এভাবে বলতে পারি যে সকল জীব সুদূর অতীতে উদ্ভূত হয়ে আজও আদিম বৈশিষ্ট্য নিয়ে অপরিবর্তিত অবস্থায় পৃথিবীর বুকে বেঁচে আছে, অথচ তাদের সমসাময়িক ও সমগোত্রীয় জীব বহু পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। যেমন লেটিমারিয়া চালুমনি, যেমন এসফেনোডন, বা যাকে আরেকটি নাম হচ্ছে টুয়াটারা। এরপরে আমরা আসবো আরেকটি টার্ম বা তোমাদের জন্য কখনো সংজ্ঞা হিসেবে আসে, নির্দেশক জীবাশ্ম বা ইন্ডেক্স ফসিল। ইন্ডেক্স ফসিল হচ্ছে খুব কম সময়ের ব্যবধানে, অর্থাৎ খুব অল্প একটি পিরিয়ডে যেসব জীব দ্রুত হারে বিবর্তিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, সংখ্যায় বহুগুণে বৃদ্ধি পায়, বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে পারে, অঙ্গসংস্থান বিশেষ করে দেহ কাঠামো শক্ত, সুচিহ্নিত ও সুস্পষ্ট, তাদের জীবাশ্মকে আমরা বলবো নির্দেশক জীবাশ্ম বা ইন্ডেক্স ফসিল। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এ চিহ্নিত এই যে কালার, একই রকম কালার, এটা বি চিহ্নিত একই রকম কালার, এটা সি চিহ্নিত, আর এটা হচ্ছে ডি চিহ্নিত। এগুলো হচ্ছে ওই যুগের বা ওই সময়ের ইন্ডেক্স ফসিল বা নির্দেশক জীবাশ্ম, যেগুলো ওই তোমার খুব কম সময়ের ব্যবধানে দ্রুত হারে বিবর্তিত হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীতে তারা তাদের দেহ কাঠামো শক্ত এবং সুচিহ্নিত এবং সুস্পষ্ট থাকার কারণে জীবাশ্মে পরিণত হয়েছে। এগুলো দ্বারা ওই সময়ের এবং সেই সময়ের বিভিন্ন ভূতাত্ত্বিক ইতিহাস, ভৌগোলিক ইতিহাস ইত্যাদি জানা যায়। এই কারণে এগুলোকে বলা হয় নির্দেশক জীবাশ্ম বা ইন্ডেক্স ফসিল। তাহলে আমরা কয়েকটি টার্ম পেলাম, জীবাশ্মের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ ফসিল,
জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল এবং নির্দেশক জীবাশ্ম বা ইন্ডেক্স ফসিল। আমরা পূর্ববর্তী একটি স্লাইডে ডাইনোসরের বিলুপ্তির কিছু আলোচনা করেছিলাম। এই স্লাইডে আমরা ডাইনোসরের বিলুপ্তির আরো বেশ কিছু কারণ তোমাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে ডাইনোসর, যেটা মেসোজোইক এরার এনিমেল। যে মেসোজোইক এরাতে তিনটি পিরিয়ড তোমরা জানো, ট্রায়াজিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াস। ট্রায়াজিক পিরিয়ডে ডাইনোসরস টেক ফার্স্ট স্টেপস, অর্থাৎ ডাইনোসর প্রথম সৃষ্টি হতে থাকে। জুরাসিক পিরিয়ডে ডাইনোসর ডোমিনেট দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী তারা ডোমিনেট করতে থাকে, পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং পৃথিবী শাসন করতে থাকে। আর ক্রিটেসিয়াসের শেষে এসে ডাইনোসর বিকাম এক্সটিংক্ট, বিলুপ্ত হয়ে যায়। তো ডাইনোসরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ডাইনোসর এমন প্রাণীর মধ্যে ছিল যার বিগেস্ট 18 মিটার, অর্থাৎ 18 মিটার পর্যন্ত উঁচু এরকম ডাইনোসর পাওয়া গেছে, যার নাম ছিল সৌরোপসিডন। এরকম একটি ডাইনোসর যেটি 18 মিটার উঁচু। এরকম একটি বিগেস্ট প্রিডেটর, অর্থাৎ সবচেয়ে মাংসাশী এবং শিকারী একটি ডাইনোসর ছিল ট্রাইনোসরাস, যার উচ্চতা ছিল 7 মিটার। এবং ফাস্টেস্ট অর্থাৎ দ্রুতগতির ডাইনোসর ছিল, যার নাম ছিল কমসগন্যাথাস, যার স্পিড ছিল 39.8 মাইল পার আওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাইনোসর দীর্ঘতমও ছিল, মাংসাশীও ছিল, শিকারী ছিল এবং দ্রুতগতির এলিমেন্ট ছিল এবং পৃথিবীকে শাসন করত, পৃথিবী ডমিনেট করেছিল। কিন্তু তারা এখন থেকে 65 মিলিয়ন বছর পূর্বে লেট ক্রিটেসিয়াস পিরিয়ডে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হওয়ার বেশ কিছু কারণ আছে বলে বিজ্ঞানীরা বলছেন। তার ভিতরে একটি হচ্ছে সেই সময় অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট, অর্থাৎ গ্রহাণু বা উল্কাপিণ্ড, উল্কাপাত, ধূমকেতু, এরকম আমরা এর আগের স্লাইডে দেখে এসেছি বেশ কিছু বৃহৎ আকারের উল্কা মেক্সিকোতে পড়েছিল এবং সে সময় ভলক্যানিক গ্যাস, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাস, এবং এর ফলে তার ফুড সাপ্লাই বন্ধ হয়ে যায়। বিষাক্ত গ্যাস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপরে উল্কাপিণ্ড এবং সে সময় বিষাক্ত কিছু ইনসেক্ট স্প্রেড ডেডলি ডিজিজ, অর্থাৎ বেশ কিছু বিষাক্ত পতঙ্গের এই সমস্ত কারণে এবং তাদের নিজেদের ভিতরে অন্তর্কোন্দল, নিজেদের ভিতরে যে অনবরত একটি কম্পিটিশন ইত্যাদি বিভিন্ন কারণে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো আমরা এই স্লাইডটিতে দেখতে পাচ্ছি দ্য ক্রিটেসিয়াস and to tertiary extinction event or the KT event. KT event means হচ্ছে ট্রায়াজিক থেকে ক্রিটেসিয়াস পর্যন্ত এই এক্সটিনশন অর্থাৎ বিলুপ্তির এই অধ্যায়টিকে বলা হচ্ছে KT event, is the name given to the die off of dinosaur and other species that took place some 65 million years ago, অর্থাৎ এখন থেকে 65 মিলিয়ন বছর আগে ডাইনোসর সহ বেশ কিছু মানে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়। For many years paleontologists believed that event was caused by climate, অর্থাৎ জলবায়ুগত কারণে, and geological changes, অর্থাৎ সেই সময় ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে, that interrupted the dinosaurs food supply, যেটি ডাইনোসরের খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটিয়েছিল। However, in the 1980s, father and son scientist Lewis, অর্থাৎ ফাদার লুইস and তার ছেলে এবং তার ছেলে ওয়াল্টার অ্যালভারেজ discovered in the geological record a distinct layer of iridium, অর্থাৎ ইরিডিয়াম পান। ইরিডিয়াম যেটি স্পেসে পাওয়া যায়, এই ইরিডিয়ামের উপস্থিতি বাবা এবং ছেলে 1980s এর দিকে পান, যেটি প্রমাণ করে যে this suggests that a comet, অর্থাৎ ধূমকেতু, অ্যাস্টেরয়েড, গ্রহাণু আর মেটিওর অর্থাৎ উল্কা impact event may have caused the extinction of the dinosaur, অর্থাৎ তারা ওই মেক্সিকোয় ইরিডিয়াম, মাটিতে ইরিডিয়ামের উপস্থিতি পেয়েছেন। যে ইরিডিয়াম অ্যাকচুয়ালি কোথাও উল্কাপাত হলে কিংবা গ্রহাণুপুঞ্জ পড়লে কিংবা ধূমকেতু পড়লে ইরিডিয়াম উপস্থিতি থাকার কথা। তো এই ইরিডিয়াম পাওয়ার কারণে তারা বললেন যে সেই সময় উল্কাপাতের কারণে ডাইনোসর বিলুপ্তি ঘটেছে। In the 1990s, scientists located the massive
চিক সুলাব ক্রেটার এট দ্য টিপ অফ মেক্সিকো ইউকাটান পেনিনসুলা, অর্থাৎ মেক্সিকোতে, এই যে এখানে লোকেশনটা দেয়া আছে, এই মেক্সিকো পেনিনসুলায় এই জায়গায় ইরিডিয়াম পাওয়া গেছে। এই ইরিডিয়াম পাওয়ার কারণে বিজ্ঞানীরা বলছেন যে ওই সময় ওখানে উল্কাপাত হওয়ার কারণে ক্রিটেসিয়াস পিরিয়ডে শেষ লেট ক্রিটেসিয়াসের দিকে উল্কাপাত পড়ার কারণে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে। তাহলে ডাইনোসরের বিলুপ্তির সম্ভাব্য অনেকগুলি কারণ আমরা এখানে দেখতে পেলাম, যেটা তোমাদের জন্য খুব এবং অ্যাজ এ জিওলজিস্ট এটা জানা খুব দরকার। আমরা এরপরে আসবো মরুভূমিতে উটের অভিযোজন। আমরা জানি মরুভূমির যে স্ট্যাটাস বা মরুভূমির যে অবস্থা, সেটি হচ্ছে মরুভূমি হলো বিশাল বালুকাময় প্রান্তর, বাৎসরিক বৃষ্টিপাত 10 থেকে 15 ইঞ্চি বা কখনো কয়েক বছর ধরে বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবন বেশি হয়ে যায়। দিনের তাপমাত্রা অনেক বেশি, 182 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দেখা যায়, কিন্তু রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। অর্থাৎ দিনে প্রচন্ড গরম, কিন্তু রাত্রে আবার প্রচন্ড ঠান্ডা। এছাড়া বালুঝড় তো রয়েছেই। এরকম একটি প্রতিকূল পরিবেশে টিকে থাকতে গেলে অবশ্যই জীবের বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে, যেটা আমরা উটের ভিতরে দেখতে পেয়েছি। উট, যার বৈজ্ঞানিক নাম ক্যামেলাস ড্রোমেক্লেরিয়াস, এটি এককুচ বিশিষ্ট উট, আরবীয় উট। যে উট অনেক উঁচু, প্রায় 9 ফুট মাটি থেকে লেভেল থেকে তার চোখ পর্যন্ত প্রায় 9 ফুট উঁচু। ফলে বালির তাপ সে চোখে বা মুখে কম পেয়ে থাকে। তার নাকের ভিতরে আছে ভাল্ব বা কপাটিকা। তার চোখের যে আইব্রো বা চোখের যে পাতা, আমাদের ক্ষেত্রে এক সারি হলেও তার আছে 2 সারি। তার মুখটা হচ্ছে লেদারি। ফলে আমরা জানি যে মরুভূমিতে মূলত কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়, সে কাঁটা জাতীয় উদ্ভিদ খাওয়ার জন্য উপযুক্ত। এখানে আমরা একটা কুঁজ দেখতে পাচ্ছি, যার ইংরেজি নাম হচ্ছে হাম্প। এই হাম্পটি হচ্ছে মূলত এটি জারিত হয়ে তাকে এনার্জি এবং পানি সাপ্লাই দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি লং লেগস, যেটা থেকে স্যান্ড থেকে বালির তাপ থেকে বাঁচায়। আবার এই তার যে পা, এই পায়ে আছে প্যাড, যে প্যাড, এটাকে বলা হচ্ছে প্যাডেড ফিট হওয়ার কারণে তার এই বালির তাপ থেকে তাকে রক্ষা করে। তো তার শরীরে, পুরো শরীরটাতে হেয়ারের উপস্থিতি আছে, বিশেষ করে ব্যাক সাইডে, যেটি সূর্যের প্রখর তাপ থেকে তারা রক্ষা করে। এবং মজার ব্যাপার হচ্ছে, সে যখন বসে তখন তার অ্যাবডোমেনের নিচের যে ত্বক, চামড়া এবং ইন্টিগুমেন্ট, এখানে যে এটি অনেক বেশি পুরু। এর ফলে সূর্যের মানে বালির তাপ, আমরা জানি যে সূর্যের চেয়ে বালি গরম, তো এই বালির তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তার এই অ্যাবডোমেন অর্থাৎ পেটের এই দিকটাতেও চামড়া অনেক বেশি পুরু হয়, ত্বকটা অনেক বেশি পুরু হয়। তো যাই হোক, আমরা দেখবো যে তার পিঠের উপরের কোঁচ বা হাফ চর্বিপূর্ণ, যা প্রয়োজনে জারিত হয়ে শক্তি এবং পানি উৎপাদন করে। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী। এর পাকস্থলীর ভিতরে একটি প্রকোষ্ঠ হচ্ছে রুমেন। এই 3টি প্রকোষ্ঠের ভিতরে একটি প্রকোষ্ঠ হচ্ছে রুমেন। এই রুমেন প্রকোষ্ঠে ফ্লাস্কের মতো ছোট ছোট গর্ত থাকে, যা পানি সঞ্চয় করে। পানির অভাব হলে একটানা প্রায় 15 দিন পানি না খেয়ে কাটাতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটি হচ্ছে রুমেন, পাকস্থলীর একটি প্রকোষ্ঠ রুমেন, যে রুমেনের ভিতরে আমরা এই ফ্লাস্কের মতো ছোট ছোট গর্তের উপস্থিতি দেখতে পাচ্ছি। এগুলো মজার ব্যাপার হচ্ছে, যখন সে পানি পায় তখন এই পানিগুলো সে শুষে নেয়, সঞ্চয় করে রাখে। আবার যখন তার পানির স্কারসিটি থাকে, তখন সেগুলোর মুখ খুলে যায় এবং পানি সে বডিতে সাপ্লাই করে। এভাবে সে প্রায় 15 দিন পর্যন্ত পানি না খেয়ে এই রুমেনে সঞ্চিত পানি দিয়ে জীবন অতিবাহিত করতে পারে। পা লম্বা ও 2 আঙ্গুল বিশিষ্ট, আঙ্গুলি গ্রেড থেকে ডিজিটি গ্রেডে রূপান্তর, পায়ের পাতা প্রশস্ত হয়ে প্যাডের উদ্ভব, বৈশিষ্ট্যপূর্ণ ক্যানন বোন। আমরা হর্সের ক্ষেত্রে দেখেছি যে এই জায়গায় ক্যানন বোনের উপস্থিতি থাকার কারণে যে তার পাকে অনেক বেশি লম্বা করেছে। দ্রুত চলনের জন্য অভিযোজিত।
মাটি থেকে মাথা প্রায় 9 ফুট উঁচুতে থাকে, ফলে নাসারন্ধ্র অর্থাৎ নাকের ছিদ্র, চোখ ও কান মরুতাপ থেকে রক্ষা পায়। চোখে বড় বড় 2 সারি চোখের পাতা, নাকের ভেতরে ভাল্ব এবং কানের ভেতরে প্রচুর লোম এ কাজে সহযোগিতা করে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং ঘ্রাণ অনুভূতি প্রবল হওয়ায় মরুভূমিতে ঝড়ের আগমন তারা বুঝতে পারে। অর্থাৎ তার দৃষ্টিশক্তি প্রবল, ঘ্রাণ অনুভূতিও প্রবল, এটার কারণে সে ঝড়ের আগমন বুঝতে পারে। মুখ লেদারি, যা মরুভূমির কাঁটাযুক্ত উদ্ভিদ খেতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মরুভূমির মতো একটি একটি প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে গেলে যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার, তার আমরা এই উটের ভিতরে দেখতে পাচ্ছি। এই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমিতে সে দিনের পর দিন হেঁটে যেতে পারে। তো যাই হোক, মরুভূমির স্ট্যাটাসটা আমরা দেখতে পাচ্ছি, অবস্থাটা দেখতে পাচ্ছি। বিশাল বালুকময় প্রান্তর, বৃষ্টিপাত নেই বললেই চলে, দিনের তাপমাত্রা অনেক বেশি, আবার রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এছাড়া বালুঝড় তো রয়েছেই। উটের বেশ কিছু অভিযোজন আমরা দেখতে পাচ্ছি, যে অভিযোজনের মাধ্যমে উট মরুভূমিতে বেঁচে থাকে। আমরা এরপর একটি পার্থক্যতে আসব, এশিয়ান হাতি এলিফাস ম্যাক্সিমাস ও আফ্রিকান হাতি লক্সোডন্টা আফ্রিকানার মধ্যে পার্থক্য। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের এই অঞ্চলের এশিয়ান অঞ্চলের হাতি, আর এটি হচ্ছে আফ্রিকান অঞ্চল, দ্যাট মিনস জিওগ্রাফিতে যাকে বলা হচ্ছে ইথিওপিয়ান রিজিয়নের হাতি। দেখে বোঝা যাচ্ছে যে হাতি দুটির ভিতরে অপেক্ষাকৃত এই হাতিটি, আফ্রিকান হাতিটি একটু বড়, এবং এর যে দাঁত বা এটাকে বলে টাস্ক টিথ, এই টিথটি বড়, অনেক লম্বা এবং বাঁকা। অন্যদিকে এটা হচ্ছে ছোট এবং নিচু বা সোজা এবং একটু নিচুর দিকে। এটি হচ্ছে কান বা কর্ণছত্র, পিনা আর কি, যেটি ছোট। অন্যদিকে এই দেখো, এটি হচ্ছে অনেক বড়, তার কর্ণছত্র বা এই পিনা অনেক বেশি বড় আমরা আফ্রিকান হাতির মধ্যে দেখতে পাচ্ছি। তো এরকম বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাবো। আকারে অপেক্ষাকৃত ছোট এশিয়ায় বিস্তৃত, আকারে অপেক্ষাকৃত বড় আফ্রিকায় বিস্তৃত। সুরের শীর্ষে, এই যে হচ্ছে সুর, এই সুরের শীর্ষে একটি নব থাকে, অন্যদিকে সুরের শীর্ষে 2টি নব থাকে। গজদন্ত বা এই যে দাঁতটি, হাতির দাঁত, এর বাংলা সুন্দর বাংলা আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ান হাতিতে গজদন্ত বা টাস্ক টুথটা খর্বাকার, খাটো, রিজু মানে স্ট্রেট ও নিম্নমুখী নিচের দিকে। অন্যদিকে গজদন্ত লম্বা, বাঁকা ও সামনে প্রসারিত। এর অগ্রপদে, এশিয়ান হাতির অগ্রপদে 5টি ও পশ্চাৎপদে 4টি আঙ্গুল থাকে। অন্যদিকে আফ্রিকান হাতির অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে আঙ্গুল এর উপস্থিতি আছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটি করে কম। এর অগ্রপদে 4টি, এর পশ্চাৎপদে 4টি, এর পশ্চাৎপদে 3টি। পিঠ একটু উত্তল, এই যে দেখতে পাচ্ছ, এর এশিয়ান হাতির পিঠ একটু উত্তল এবং একটু নিচু বা একটু ঢালু। অন্যদিকে এর পিঠ এরকম উত্তল নয়, কিছুটা ঢালু। গজদন্ত শুধুমাত্র পুরুষ হাতিতে থাকে, আর আফ্রিকান হাতির ক্ষেত্রে গজদন্ত পুরুষ ও স্ত্রী উভয় হাতির ভিতরে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম এশিয়ান হাতি বা এলিফাস ম্যাক্সিমাস ও আফ্রিকান হাতি বা লক্সোডন্টা আফ্রিকানার মধ্যে বেশ কিছু পার্থক্য। এরপরে একটি প্রশ্ন তোমাদের এরকম হয়, প্লিস্টোসিন গ্লেসিয়েশন বা প্লিস্টোসিন হিমবাহ কি, এর কারণগুলো কি কি? প্লিস্টোসিন হিমবাহ হচ্ছে আজ থেকে প্রায় 10 লক্ষ বছর পূর্বে প্লিস্টোসিন যুগে উত্তর গোলার্ধ থেকে মেরু তুষার ঢল বিষুব অঞ্চলের দিকে অর্থাৎ দক্ষিণের দিকে ধাবিত হয়। প্রায় 1.25 লক্ষ বছরের ব্যবধানে এমন ঘটনা পরপর 4 বার ঘটে। তখন উত্তর ও দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অংশ বরফে ঢেকে যায়। তুষারের বা বরফের এই যে ঢেকে যাওয়া অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় প্লিস্টোসিন গ্লেসিয়েশন বা প্লিস্টোসিন হিমবাহ। এবং এই স্যার কৃতি দাসকে একটু মিউট করতে বলেন স্যার। আচ্ছা, এইরকম আইস এর সময়টাকে বলা হয় আইস এজ, এবং যেহেতু 4 বার ঘটছে, এরকম একটি আইস এজের সাথে, একটি বরফ যুগের সাথে আরেকটি বছর
আরেকটি বরফ যুগের ভিতরে যে ইন্টারভেল, এটাকে বলা হচ্ছে আন্ত বরফ যুগ বা ইন্টারগ্লেসিয়াল পিরিয়ড। ধারণা করা হচ্ছে বর্তমান যুগটি হচ্ছে একটি ইন্টারগ্লেসিয়াল পিরিয়ড। তো যাই হোক, প্লিস্টোসিন হিমবাহ আমরা দেখতে পাচ্ছি যে উত্তর গোলার্ধ থেকে মেরু তুষার ঢল বিষুব অঞ্চলের দিকে ধাবিত হয়। এই প্লিস্টোসিন সময়ে এই ঘটনা ঘটে বলে এটাকে বলা হচ্ছে প্লিস্টোসিন হিমবাহ। এর কারণ বলতে বেশ কিছু কারণের ভিতরে বিজ্ঞানীরা ধারণা করছেন যে সেই সময় উত্তর গোলার্ধের বেশ কিছু অংশ এরকম উঁচু হয়ে যায়, এবং উঁচু হয়ে যাওয়া অংশতে এরকম বরফ জমতে থাকে, এবং পরবর্তীতে এই বরফ এই উঁচু অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়, এবং তখন তাপমাত্রা, এটা দেখতে পাচ্ছ তোমরা +10, এই তাপমাত্রা লেট ক্রিটিসিয়াস থেকে আস্তে আস্তে এই প্লিস্টোসিন ইপোকে এসে, অর্থাৎ প্লিস্টোসিন সময়ে এসে এই তাপমাত্রা 0-র নিচে নেমে যায়। এটি হচ্ছে আইস এজের সময়, অর্থাৎ আইস শিট নেমে আসার সময়। এটি প্লিস্টোসিন ইপোক বা প্লিস্টোসিন সময়ে দেখা যাচ্ছে যে তাপমাত্রাটা 0-র ও নিচে নেমে গেছে। এই যে তাপমাত্রা নিচে নেমে যাওয়া, ভূপৃষ্ঠের উত্তরাংশ বা উত্তর গোলার্ধের বা উত্তর মেরুর বেশ কিছু অংশ উঁচু হয়ে যাওয়া এবং সেখানে তুষার জমতে থাকা, সে সময় বৃষ্টিপাত হওয়া, এই সমস্ত কারণে এই প্লিস্টোসিন গ্লেসিয়েশন ঘটছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। বিজ্ঞানী ফ্লিন্ট 1947 এর মতে সোলার ফ্যাক্টর ও টপোগ্রাফিক ফ্যাক্টর এর পারস্পরিক সংমিশ্রণের কারণে সম্ভবত তুষার যুগের উদ্ভব ঘটেছিল। বিশেষ কারণে প্লিস্টোসিন ইপোকের সময় উত্তর গোলার্ধের কোন কোন স্থান উত্তোলিত হওয়ায় সেখানে তাপমাত্রা হ্রাস পায়, ফলে বরফ জমতে শুরু করে। এই ক্রমশ জমতে থাকা বরফ ইউরোপের উত্তরাংশ, উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশ এবং আশেপাশের অঞ্চল থেকে দক্ষিণে বিস্তৃতি লাভ করে। তাছাড়া বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি, উত্তর গোলার্ধে ক্রমশ ঠান্ডা আবহাওয়ার উদ্ভব, তাপমাত্রার ক্রমহ্রাস এবং সমুদ্র পৃষ্ঠ নিচে নেমে যাওয়া বা সি লেভেল নিচে নেমে যাওয়া, এসবই হচ্ছে হিমবাহের কারণ। তাহলে আমরা দুটি ছবিতে বা দুটি স্লাইডে দেখতে পাচ্ছি যে উত্তর গোলার্ধের বেশ কিছু অংশ এই সময় উঁচু হয়ে যায়, এবং উঁচু হয়ে যাওয়ার কারণে এগুলোতে বরফ জমতে থাকে। ফলে এই জমা বরফ এবং তাপমাত্রা কমে যাওয়ার কারণে, বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই তুষারের ঢল উত্তর গোলার্ধ থেকে বা উত্তর মেরুর দিক থেকে দক্ষিণের দিকে মাইগ্রেট করে, পরিযান করে নিচে নেমে আসে। এটি হচ্ছে প্লিস্টোসিন হিমবাহ বা প্লিস্টোসিন গ্লেসিয়েশনের কারণ বা কজ। আমরা এরপরে আসবো আদিম স্তন্যপায়ী ও তাদের মাতৃভূমি বা প্রিমিটিভ ম্যামাল এন্ড দেয়ার মাদারল্যান্ড। আদিম স্তন্যপায়ী বা প্রিমিটিভ ম্যামাল হচ্ছে তারাই যারা স্তন্যপায়ীদের ভিতরে তিনটি গ্রুপ, মনোট্রিম বা এগ লেইং ম্যামাল যাদেরকে বলা হচ্ছে প্রোটোথেরিয়ান্স অর্থাৎ যারা ডিম পাড়ে, মার্সুপিয়াল যারা থলেবাহী, থলে বহন করে, এদেরকে মেটাথেরিয়ান্সও বলে, ও প্ল্যাসেন্টাল বা অমরাবাহী যারা বাচ্চাকে অমরার ভিতরে রাখে, তাহলে এগুলোকে ইউথেরিয়ান্স। তাহলে তিনটি গ্রুপ, মনোট্রিম, মার্সুপিয়াল এবং প্ল্যাসেন্টাল। বিবর্তনিক দৃষ্টিকোণ থেকে মনোট্রিম, যেটাকে আমরা প্ল্যাটিপাস জানি, এগুলো 220 মিলিয়ন, মার্সুপিয়াল 100 থেকে 120 মিলিয়ন এবং প্ল্যাসেন্টাল 90 মিলিয়ন বছর পূর্বে উদ্ভূত হয়। মনোট্রিমস গ্রিক মনোস অর্থাৎ যার ইংরেজি হচ্ছে সিঙ্গেল, এবং ট্রিমা শব্দের অর্থ হচ্ছে হোল, রেফারিং টু দ্য ক্লোয়েকা। ক্লোয়েকা মানে হচ্ছে অবসারণী, যেটি অনুন্নত প্রাণী সরীসৃপদের মধ্যে দেখা যায়। এছাড়াও এরা ডিম পাড়ে, এটা একটি অনুন্নত বৈশিষ্ট্য। স্তনগ্রন্থি থেকে নিপেলের থাকে না, স্তনগ্রন্থি নিপেলের পরিবর্তে ত্বকের ছিদ্র দিয়ে বাচ্চাকে দুধ পান করায়। এ সমস্ত বৈশিষ্ট্যের কারণে এদেরকে আদিম স্তন্যপায়ী প্রাণী বলা হয়ে থাকে। মনোট্রিম ম্যামালে জীবিত 5টি প্রজাতি, এরা দুটি গোত্রের অন্তর্ভুক্ত। একটি হচ্ছে ট্যাকিগ্লোসিডি, যার কমনলি বলা হয় থাকে একিডনা, এর গণ ট্যাকিগ্লোসাস, এবং অন্যটি হচ্ছে অর্নিথোরিনকিডি গোত্রের, যার একটি যাকে প্ল্যাটিপাস তোমরা নিশ্চয়ই জানো, প্ল্যাটিপাস অর্নিথোরিনকাস অ্যানাটিনাস, একটি মাত্র স্পেসিস যাকে বলা হচ্ছে ডাক বিল্ড, এটি হচ্ছে প্ল্যাটিপাস। আর এগুলো সবগুলো হচ্ছে একিডনা, এগুলো সবগুলোই হচ্ছে আদিম স্তন্যপায়ী বা প্রিমিটিভ ম্যামাল। এই প্রিমিটিভ ম্যামাল বহু বছর ধরে বিশ্বাস করা হয় প্ল্যাসেন্টাল বা অমরবাহী স্তন্যপায়ী প্রাণী এশিয়ায়, মার্সুপিয়াল আমেরিকায়, আমেরিকা বলতে দক্ষিণ আমেরিকায়,
এবং মনোট্রিম অর্থাৎ এই সমস্ত আদিম স্তন্যপায়ী যারা এগ লেইং অর্থাৎ ডিম পাড়ে, এগুলো অস্ট্রেলিয়ায় উৎপত্তি লাভ করেছে, অস্ট্রেলিয়ায় অরিজিন হয়েছে, অস্ট্রেলিয়ায় সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়া হলো আদিম স্তন্যপায়ী এই মনোট্রিমদের মাতৃভূমি বা মাদারল্যান্ড। তাহলে আমরা প্রিমিটিভ ম্যামাল বা আদিম স্তন্যপায়ী প্রাণী কারা এবং তাদের মাতৃভূমি বা মাদারল্যান্ড কোনটি, এটি এই স্লাইডে দেখলাম। আমরা পরবর্তী স্লাইডে কেন অস্ট্রেলিয়া তাদের মাদারল্যান্ড এটি আমরা দেখব। কেন অস্ট্রেলিয়াকে মনোট্রিমদের মাতৃভূমি বলা হয়? তোমরা এটা দেখতে পাচ্ছ যে পজিশন অফ কন্টিনেন্ট ইন প্রেজেন্ট ডে, আজকের দিনের পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোর অবস্থান। এই হচ্ছে নর্থ সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, এটি অ্যান্টার্কটিকা এবং এটি হচ্ছে অস্ট্রেলিয়া। দেখো অস্ট্রেলিয়া একটি পুরোপুরি বিচ্ছিন্ন মহাদেশ বা বিচ্ছিন্ন অঞ্চল। এটি অন্যান্য সকল অঞ্চল থেকে বিভিন্ন সাগর মহাসাগর দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এখন থেকে মোর দেন 65 মিলিয়ন ইয়ার্স এগো অর্থাৎ ক্রিটিসিয়াস পিরিয়ডে এটি দেখো একটি এক কানেকশন ছিল। এই হচ্ছে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, এ হচ্ছে অ্যান্টার্কটিকা, আর এটি হচ্ছে অস্ট্রেলিয়া, যেটি আমি মার্ক করেছি রেড অ্যারো দিয়ে। তো এদের ভিতরে কানেকশন থাকার কারণে এই দক্ষিণ আমেরিকা থেকে অনেক প্রাণী, বিশেষ করে মার্সুপিয়াল, এখানে অস্ট্রেলিয়াতে গিয়েছে। তো মার্সুপিয়াল যেতে পেরেছে এই কারণে যে মার্সুপিয়াল 65 মিলিয়ন বছর আগে উৎপত্তি লাভ করেছে, এই কারণে তারা দক্ষিণ আমেরিকা থেকে এই পথ দিয়ে অস্ট্রেলিয়া যেতে পেরেছে। আর অস্ট্রেলিয়ায় তো মনোট্রিম বা এগলিং উৎপত্তি লাভ করেছে, সেখানে বিস্তার লাভ করেছে। অন্যদিকে প্ল্যাসেন্টাল বা অমরিবাহী প্রাণী উৎপত্তি লাভ করেছে এশিয়ায়, এই অঞ্চলটাতে উৎপত্তি লাভ করেছে। কিন্তু তারা উৎপত্তি লাভ করতেও দেরি করেছে, অর্থাৎ অনেক পরে, মার্সুপিয়ালের অনেক পরে তারা উৎপত্তি লাভ করেছে। এই কারণে তারা অস্ট্রেলিয়ায় যেতে পারেনি। প্ল্যাসেন্টাল হচ্ছে এই তিনটি গ্রুপের মধ্যে, তিনটি ম্যামালের মধ্যে সবচেয়ে হিংস্র, এবং সে অন্যান্য সকল এনিমেলকে, অন্যান্য সকল প্রাণীকে মেরে কেটে সে জায়গা দখল করে। তো অস্ট্রেলিয়া তারা যেতে পারেনি। এই যেতে না পারার কারণে এই অস্ট্রেলিয়াতে মনোট্রিম এবং পরবর্তীতে মার্সুপিয়াল ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এই কারণে অস্ট্রেলিয়া একটি নিরাপদ অঞ্চল হয়েছে মনোট্রিমদের জন্য, একটি উপযুক্ত পরিবেশ সেখানে ছিল ইত্যাদি কারণে অস্ট্রেলিয়া তারা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এই কারণে তাদেরকে অস্ট্রেলিয়াকে তাদের মাতৃভূমি বা মাদারল্যান্ড বলা হয়। আমরা দেখব যে লেট ক্রিটেসিয়াসে ডাইনোসর সহ বড় বড় স্থলজ সরীসৃপ গোষ্ঠী ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেলেও এই সময় মনোট্রিম ও মার্সুপিয়ালরা তাদের অস্তিত্ব, রাজত্ব বজায় রেখেছিল। স্তন্যপায়ীদের মধ্যে সর্বপ্রথম মনোট্রিমরা অস্ট্রেলিয়ায় উৎপত্তি লাভ করে, সেখানে বিনা বাধায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে মার্সুপিয়ালরা দক্ষিণ আমেরিকায় উৎপত্তি লাভ করে 65 মিলিয়ন বছরের পূর্বেই দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া এই করিডোর দিয়ে, অর্থাৎ এই যে করিডোরটা, এই করিডোর দিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছে যায় এবং সেখানে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এশিয়ায় উৎপত্তি লাভ করা প্ল্যাসেন্টাল স্তন্যপায়ীরা ইওসিন যুগে অর্থাৎ পরবর্তী যুগে, অর্থাৎ এখন থেকে প্রায় 50 মিলিয়ন বছর পূর্বে বিস্তৃতি ঘটায়। তখন আর এই কানেকশনটা থাকে না বা এদিকে কোনো কানেকশন থাকে না। ফলে 50 মিলিয়ন বছর পূর্বে বিস্তৃতি ঘটায় এবং এর পূর্বেই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কারণে অস্ট্রেলিয়া মহাদেশ দূরে সরে যাওয়ায়, দেখো আজকে অস্ট্রেলিয়া মহাদেশ অনেক দূরে সরে গেছে, দূরে সরে যাওয়ায় বাদুর ও রোডেন্ট ছাড়া অন্য কোনো প্ল্যাসেন্টালরা বা অমরবাহী স্তন্যপায়ী প্রাণীরা অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারেনি। ফলে অস্ট্রেলিয়া অন্যান্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন পরিবেশ হয়েছে। সেখানে হিংস্র ও আধিপত্য বিস্তারকারী প্ল্যাসেন্টালদের অনুপস্থিতি, উপযুক্ত ও নিরাপদ পরিবেশ, এ সমস্ত উপরোক্ত বিভিন্ন নিয়ামক ও শর্তের প্রেক্ষিতে অস্ট্রেলিয়া মহাদেশে মনোট্রিম বা আদিম স্তন্যপায়ীরা ব্যাপকভাবে বিস্তার ঘটায়। এ সমস্ত কারণেই অস্ট্রেলিয়া মহাদেশকে মনোট্রিমদের মাতৃভূমি বলা হয়ে থাকে। তাহলে মোটামুটি ভাবে আমরা একটা হিস্টোরি দেখতে পেলাম যে কি কারণে মনোট্রিম অস্ট্রেলিয়ায় ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং মনোট্রিমদের মাতৃভূমি হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা এরপরে আসবো অস্ট্রেলিয়া অঞ্চলের 4টি এন্ডেমিক প্রাণী। অস্ট্রেলিয়ার ফুসফুস মাছ নিওসিরাটোডাস ফোরস্টেরে, টুয়াটারা, স্পেনোডন পাংক্টেটাস, সাউদার্ন ক্যাসুয়ারিস, ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, ম্যাক্রোপাস জিগান্টিয়াস,
আমরা এখানে স্লাইড দেখতে পাচ্ছি, এটা অস্ট্রেলিয়ান ফুসফুস মাছ, এটি টুয়াটারা, এটি সাউদার্ন ক্যাসোয়ারি আর ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু। তো এই অস্ট্রেলিয়া হচ্ছে একটি এন্ডেমিক প্রাণী সমৃদ্ধ অঞ্চল, অনেক প্রাণী আছে এখানে এন্ডেমিক। তোমরা নিশ্চয়ই এন্ডেমিক মানে জানো, এন্ডেমিক মানে হচ্ছে ওই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না। অস্ট্রেলিয়ার পরে আমরা ইথিওপিয়ান অঞ্চলের এরকম 4টি এন্ডেমিক প্রাণী দেখব। আফ্রিকান ইথিওপিয়ান অঞ্চলের এন্ডেমিক প্রাণীর ভিতরে আফ্রিকান ফুসফুস মাছ, প্রোটোপটেরাস অ্যানেকটেন্স, নাইল কুমির, ক্রোকোডাইলাস নাইলোটিকাস, সাধারণ অস্ট্রিচ বা কমন অস্ট্রিচ ইস্ট্রুথিও ক্যামেলাস, জলহস্তি হিপোপোটামাস, অ্যাম্ফিবিয়াস। আমরা যে হচ্ছে আফ্রিকান লাংফিশ প্রোটোপটেরাস, এটি নাইল কুমির ক্রোকোডাইলাস নাইলোটিকাস, এই অস্ট্রিচ ইস্ট্রুথিও ক্যামেলাস, আর এটি হচ্ছে জলহস্তি হিপোপোটামাস অ্যাম্ফিবিয়াস।